আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, অভিভাবক মণ্ডলী এবং যে যেখানে বসে আমার এই অনলাইন ক্লাস দেখতেছেন সবাইকে চন্দ্রবন্ধু উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই স্বাগত। আমি মোহাম্মদ মাকসুদ আলম, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান, চন্দ্রবন্ধু উচ্চ বিদ্যালয়। আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণী হিসাব বিজ্ঞান, তৃতীয় অধ্যায় দ্রুতপদ একলা পদ্ধতি। আমরা জানি হিসাব রক্ষণের মূল ভিত্তি হলো দ্রুতপদ একলা পদ্ধতি। 1494 খ্রিস্টাব্দে লুকা পেসিওলি সর্বপ্রথম দ্রুতপদ একলা পদ্ধতির আবিষ্কার করেন। এটি একটি বিজ্ঞানসম্মত, সর্বজন স্বীকৃত, স্বয়ংসম্পূর্ণ আধুনিক পদ্ধতি। তা আমরা আজকে দ্রুতপদ একলা পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথম আমি দ্রুতপদ একলা পদ্ধতির কিছু বৈশিষ্ট্য দেখাবো আপনাদেরকে। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, দ্রুতপদ একলা পদ্ধতির বৈশিষ্ট্য 5টা বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হলো দ্রুত সত্তা। লেনদেনগুলো সংগঠিত হওয়ার পর আমাদেরকে সর্বপ্রথম এটা বিচার বিশ্লেষণ করে দুইটা হিসাব বাইর করতে হবে। প্রত্যেকটা লেনদেনে তোমরা অবশ্যই জানো যে প্রত্যেকটি লেনদেনের দুটি হিসাব আছে। আমাদের এই দুইটা হিসাব আগে চিহ্নিত করতে হবে। এটা হলো দ্রুত সত্তা। আরেকটা বৈশিষ্ট্য হলো আমাদের দাতা ও গ্রহীতা। প্রতিটি লেনদেনে দুটা পক্ষ থাকবে, একটা পক্ষ হলো দাতা, আরেকটা পক্ষ হলো গ্রহীতা। যিনি কিছু সুবিধা প্রদান করবেন তিনি হলেন দাতা, আর যিনি সুবিধা গ্রহণ করবেন তিনি হলেন গ্রহীতা। আমরা দাতা এবং গ্রহীতা চিহ্নিত করার পরে আমরা দুটি হিসাব খাতকে চিহ্নিত করব। প্রতিটি লেনদেনে দুটি হিসাব খাত থাকে, একটা হলো ডেবিট আর একটা হলো ক্রেডিট। যিনি সুবিধা গ্রহণ করবেন তিনি হলেন ডেবিট, আর যিনি সুবিধা প্রদান করবেন তিনি হলো ক্রেডিট। তাহলে ডেবিট এবং ক্রেডিট। এবার প্রতিটি লেনদেনের ক্ষেত্রে, প্রতিটি হিসাবের ক্ষেত্রে সমান পরিমাণ অর্থ আদান প্রদান করা হবে। মানে যে পরিমাণ অর্থ ডেবিট হবে ঠিক সমপরিমাণ অর্থটা আবার ক্রেডিট করা হবে। এবার সামরিক ফলাফল নির্ণয়, দ্রুতপদ একলা পদ্ধতির আরেকটি বৈশিষ্ট্য হলো সামরিক ফলাফল নির্ণয়। আমাদের হিসাব বিশ্লেষণের মাধ্যমে ডেবিট ক্রেডিট নির্ণয় করে সম পরিমাণ টাকা সঠিকভাবে লিপিত করার কারণে আমাদের আর সামগ্রিক ফলাফল নির্ণয় করাটা আমাদের জন্য সহজ হবে। এবার আমরা দেখব আমাদের হিসাব প্রক্রিয়াগুলো, হিসাবের ধাপগুলা। আসলে আমাদের প্রতিটি হিসাবের ধারাবাহিকভাবে আমাদের হিসাব কার্যগুলো সম্পন্ন করতে হয়। এই ধারাবাহিকতাকে যেটা সেটাকে বলা হয় হিসাব চক্র। হিসাব চক্রে আমাদের মোট 10টি ধাপ আছে। সর্বপ্রথম ধাপ হলো লেনদেন শনাক্তকরণ। আসলে সবগুলো ঘটনা লেনদেন না, ঘটনা যে কোনো ব্যবসায়িক ঘটনা বা আর্থিক ঘটনা সংঘটিত হওয়ার পরে সেটা লেনদেন কিনা সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। সর্বপ্রথম লেনদেন শনাক্ত করার পরে আমাদের যাবতীয় কার্যক্রম করা হবে বা হিসাবভুক্ত করা হবে। আমাদের প্রথম হিসাব চক্রের প্রথম ধাপ হলো লেনদেন শনাক্তকরণ। লেনদেন শনাক্ত করার পরে আমরা লেনদেন বিশ্লেষণ করব। যে প্রতিটি লেনদেনে হিসাব আছে, দুটো হিসাব আছে, দুটো পক্ষ আছে। তা আমরা এটা বিশ্লেষণ করে দেখবো এই লেনদেনটাতে কোন কোন হিসাব জড়িত। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে হচ্ছে জাবেদাভুক্তকরণ। আমরা যখন লেনদেন চিহ্নিত করলাম এরপর বিশ্লেষণ করলাম, বিশ্লেষণ করার পরে যে দুটো হিসাব পাইছি এই হিসাবকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে ডেবিট ক্রেডিটের মাধ্যমে তারিখের ক্রমানুসারে আমরা হিসাবভুক্ত করব, কারণ সহ জাবেদাভুক্ত করবো। আমাদের হিসাব চক্রের তৃতীয় ধাপ হলো জাবেদাভুক্তকরণ। আমি আবার বলছি, হিসাব চক্রের তৃতীয় ধাপ হলো জাবেদাভুক্তকরণ। লেনদেন বিশ্লেষণ করে যে দুটো হিসাব পাওয়া যাবে সেই দুটো হিসাবকে তারিখের ক্রমানুযায়ী ডেবিট ক্রেডিট নির্ণয় করে কারণ সহ জাবেদাভুক্ত করতে হবে। চতুর্থ ধাপ হলো আমাদের খতিয়ান স্থানান্তর। জাবেদা করার পর আমাদের আলাদা আলাদা শিরোনাম দিয়ে খতিয়ানে স্থানান্তর করতে হবে, খতিয়ান মুক্ত করতে হবে। জাবেদাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই, আর খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই। খতিয়ান স্থানান্তর করার পরে আমাদের এই খতিয়ানের উদ্বৃত্ত দিয়ে ব্যালেন্স দিয়ে হিসাবের গাণিতিক সূত্রটা যাচাই করার জন্য রেওয়ামিল প্রস্তুত করতে হবে। রেওয়ামিল প্রস্তুত করার পরে আমাদের কি করতে হবে, বকেয়া এবং সমন্বয় দাখিলা দিতে হবে। বকেয়া, খরচ, আয় বা অগ্রিম খরচ, অগ্রিম আয়, এই সকল দাখিলা দফা দিয়ে আমাদের সমন্বয় দাখিলা দিতে হবে। সমন্বয় দাখিলা দেওয়ার পর আমাদের আর্থিক বিবরণী প্রস্তুত করার আগে আর্থিক বিবরণীর সহায়ক হিসেবে কার্যপত্র প্রস্তুত করতে হবে। কার্যপত্র প্রস্তুত করার পরে আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করব। আর্থিক বিবরণী প্রস্তুত করার মাধ্যমে আমরা মোট আয়, ব্যয়, লাভ, ক্ষতি এবং সম্পদ, দেনা ইত্যাদি জানতে পারবো। আর্থিক বিবরণী প্রস্তুত করার পরে আমাদের এসব তথ্য জানা যাবে। আর্থিক বিবরণী প্রস্তুতির পরবর্তী ধাপ হলো আমাদের সমাপনী দাখিলা। আমাদের চলতি বছরের মুনাফা থেকে আয় ব্যয় সব সমন্বয় করে এটা সমাপ্তি টানতে হবে। সমাপনী দাখিলার মাধ্যমে এটা সমাপ্তি ঘটবে। এরপর আমাদের থাকবে দায়, সম্পদ এবং মালিকানা সত্ত্ব। এগুলো দিয়ে পরবর্তী বছরে আবার হিসাব শুরু করার জন্য জাবেদা দাখিলা দিতে হবে, সেটা হলো প্রারম্ভিক জাবেদা দাখিলা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন জানলাম দ্রুতপদ একলা পদ্ধতির বৈশিষ্ট্য এবং হিসাব চক্র। এখন আমরা জানবো যে ডেবিট ক্রেডিট নির্ণয়ের কৌশল বা নিয়মাবলী। আমি ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য তোমাকে সহজ একটা কৌশল শেখাবো।
ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা ডেবিট কার্ড নির্ণয় নিয়মাবলী, আমরা এক্ষেত্রে তোমাদের একটা সহজ একটা সূত্র দেখাবো, সহজ কৌশল দেখাবো। আমি একটা যে শব্দ বলি যে আদম সব আদম, ঠিক আছে? একটু খেয়াল করো তোমরা, সব আদম। আমি মাত্র দুটা শব্দ লিখছি, কিন্তু আমরা দুটা শব্দ যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই ডেবিট কার্ড নির্ণয় করতে পারবো। সব আদম, সব হলো ডেবিট, আদম হলো ক্রেডিট। সব হলো ডেবিট, আদম হলো ক্রেডিট। সব দ্বারা আমরা যেটা বুঝাই সেটা হলো দন্ত সতে হবে সম্পদ। আমরা বুঝতে পারলাম সম্পদ ডেবিট, বতে বুঝাবো আমরা ব্যয়, তাহলে আমরা বুঝলাম ব্যয় ও ডেবিট। তাহলে আমরা কি পেলাম যে সব বলতে সম্পদ এবং ব্যয়, সব বলতে বোঝা গেছে কি সম্পদ এবং ব্যয়, এটা হলো ডেবিট। আমি বলছি কি আদম হলো ক্রেডিট। সরেয়াতে হলো আমাদের আয়, দতে আমরা বুঝাবো দায়, আর মতে আমরা বুঝাবো মালিকানা সত্ত্ব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের সব মানে সম্পদ বতে ব্যয়, তাহলে সম্পদ এবং ব্যয় দুটো হলো আমাদের ডেবিট, আর আতে হলো আয়, দতে দায়, মতে হলো মালিকানা সত্ত্ব। তাহলে আয়, দায়, মালিকানা সত্ত্ব এটা হলো ক্রেডিট। এটা আমাদের মনে রাখতে হবে। যদি আমরা এটা মনে রাখতে পারি তাহলে আমরা সহজেই ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো। সহজে আমরা কি করতে পারবো? ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো। তুমি একটু খেয়াল করো, আমি আবার বলছি তোমাদেরকে যে আমরা যদি সব আদম এটা মনে রাখি, সব আদম, তাহলে সব হলো ডেবিট, আদম হলো ক্রেডিট। সব হলো সম্পদ, দন্তের সাথে সম্পদ, বতে ব্যয়, তাহলে সহজে মনে রাখতে পারবো সম্পদ এবং ব্যয় এই দুটা ডেবিট। আর আদম হলো ক্রেডিট, সংক্ষেপ মনে রাখবো আতে আদম, আতে আয়, দতে হলো দায় এবং মতে মালিকানা সত্ত্ব। তাহলে আদম ক্রেডিট মানে আয়, দায় এবং মালিকানা সত্ত্ব হলো আমাদের ক্রেডিট। এবার সম্পদ কোনগুলা সেটা একটু তোমাদেরকে বলে দিই। সম্পদ হলো আসবাবপত্র, দালান কোটা, যন্ত্রপাতি, ইজারা সম্পত্তি, দেনাদার, প্রাপ্য বিল, প্রাপ্য বিল, এগুলো হলো আমাদের কি সম্পদ। এগুলা সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করবে, ডেবিট হবে। আর ব্যয় হলো পণ্য ক্রয় বা মাল ক্রয়, পরিবহন, বিজ্ঞাপন, ভাড়া, মনিহারি, শুল্ক ইত্যাদি, এগুলো হলো ব্যয়। তাহলে সম্পদ এবং ব্যয় দুটো হলো আমাদের ডেবিট। আর আয় হলো বিনিয়োগের সুদ, শিক্ষার্থীর সালামি, প্রাপ্ত ভাড়া, কমিশন, প্রাপ্ত কমিশন, এগুলো হলো আমাদের আয়। দায় হলো যেগুলোকে আমরা দেনা বুঝি, যেমন পাওনাদার, প্রদবিল, ঋণ, এগুলো হলো দায়। আর মালিকানা সত্ত্ব বলতে আমরা বুঝি মালিকের অধিকার, সেটা হলো মূলধন, উত্তোলন, এগুলা বিশেষ করে মূলধনটাকে বোঝানো হয়েছে, মূলধন উত্তোলন এগুলো মালিকানা সত্ত্ব। তাহলে আমরা জানলাম আদম ক্রেডিট মানে আয়, দায় এবং মালিকানা সত্ত্ব ক্রেডিট। তোমরা অবশ্যই বুঝছো। শিক্ষার্থী, আমি এরপর আরেকটু আলোচনা করবো, তোমরা সম্পদ। তাহলে আমরা জানলাম সম্পদ ডেবিট, আমরা কি জানছি? সম্পদ হলো ডেবিট। যদি সম্পদ বৃদ্ধি পায় লেনদেন দ্বারা, কোনো ঘটনা দ্বারা বা লেনদেন দ্বারা যদি প্রতিষ্ঠানের সম্পত্তি বৃদ্ধি পায় তাহলে কিন্তু ডেবিট হবে। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। আর যদি সম্পদ হ্রাস পায় তাহলে কিন্তু ক্রেডিট হবে, বিপরীত হবে। সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করো, আমরা জানি সম্পদ ডেবিট, তাহলে সম্পদ ডেবিট, সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, সম্পত্তি যদি হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। ঠিক একই রকম এবার আমরা ব্যয়টা দেখাই। ব্যয় হলো আমাদের ডেবিট, যদি ব্যয় বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পেলে
তাও ডেবিট হবে। তুমি তো অবশ্যই জানো এটা, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। আর যদি ব্যয় হ্রাস পায়, যদি ব্যয় হ্রাস পায় তাহলে এটা হবে ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থী একটা খেয়াল করো, আমি আবার একটু বলি তোমাদের সুবিধার্থে, যে সব ডেবিট, সব মানে সম্পদ ডেবিট, ব্যয় ডেবিট। তো সম্পদ ডেবিট যদি সম্পদ বাড়ে কোনো লেনদেন দ্বারা, যদি সম্পদ বৃদ্ধি পায়, প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পায় তাহলে সেটা ডেবিট হবে। আর যদি সম্পত্তি কমে যায় তাহলে সেটা ক্রেডিট হবে। একই রকম ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, আর যদি ব্যয় হ্রাস পায় তাহলে সেটা ক্রেডিট হবে। এবার আসি আমরা আয়েরটা, ক্রেডিট দিকেরটা। আমরা জানি আদম ক্রেডিট, তার মানে আয়, দায়, মালিকানা সত্ত্ব ক্রেডিট। তাহলে আয় হবে ক্রেডিট। আয় যদি বৃদ্ধি পায় বা বাড়ে তাহলেও ক্রেডিট হবে। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় হ্রাস পেলে এটা বিপরীত হবে। তাহলে আমরা জানলাম কেটে খেয়াল রাখো তোমরা। আচ্ছা পরবর্তী স্টেপে আয় হ্রাস পেলে ডেবিট। এবার দায়িত্ব থেকে একরকম একটু খেয়াল করা, আমি পাশে দেখি। দায় হবে কি আমাদের, আগে বললাম দায় হবে ক্রেডিট। যদি দায় বৃদ্ধি পায় তাহলে সেটা হবে ক্রেডিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। আর যদি দায় হ্রাস পায় তাহলে সেটা হবে ডেবিট, দায় হ্রাস পেলে ডেবিট। এবার আসো আমরা দেখবো কি মালিকানা সত্ত্বটা। একই রকম মালিকানা সত্ত্ব আমাদের ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করবে। কোন লেনদেন দ্বারা যদি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট। শুভ শিক্ষার্থী তোমরা একটু খেয়াল করো। সুপ্রিয় শিক্ষার্থী, যে আমরা দেখছি যে সম্পদ যেটা বৃদ্ধি পায় সেটা ডেবিট, যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট। একই রকম আয়টাও দেখলাম, দায়টাও দেখলাম যে আয়, দায়, মালিকানা সত্ত্ব যদি এগুলো বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে। আর যদি কোনো লেনদেন দ্বারা সেটা হ্রাস পায় তাহলে হবে কি ডেবিট হবে। তাহলে যেটা যে ব্যালেন্স প্রকাশ করে সেটা যদি বৃদ্ধি পায় তাহলে ওইটাই থাকবে, কিন্তু যদি হ্রাস পায় তাহলে সেটা বিপরীত হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো আমাদের ক্লাসের সমাপ্তি এখানে সমাপ্তি। তো তোমরা বাড়িতে ঠিকমতো পড়াশোনা করবা এবং নিয়মিত বই করবা, অঙ্ক করবা এবং নিয়মিত পড়াশোনা করবা। তো শিক্ষার সঙ্গে ধন্যবাদ জানিয়ে আপনি এখানে শেষ করলাম। খোদা হাফেজ।